আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে সংশ্লিষ্ট বা ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত আছেন, তারা বিভিন্ন সময় এস্টিমেট করার জন্য এক্সেল শিট ব্যবহার করতে পছন্দ করেন। অর্থাৎ এক্সেল শিটের মাধ্যমে অনেক দীর্ঘ সময়ের এস্টিমেট খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে করে ফেলা যায়। তো এই পদ্ধতিটা যারা জানেন কিংবা আংশিক জানেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডাইনামিক পদ্ধতিতে আপনি এক্সেল শিটের মাধ্যমে অনেক কম সময়ে সঠিকভাবে একটা এস্টিমেট সুন্দরভাবে করে ফেলতে পারবেন। সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে সময়ের সাথে সাথে টেকনোলজির আধুনিকতার কারণে এখন অনেক কাজই অধিকতর সহজ হয়ে গেছে। তো কাজ সহজ হয়েছে, প্লাস আপনাকে সেই সহজ কাজকে আরো সহজ করার জন্য কিছুটা হলেও আধুনিক হতে হবে। আপনি যদি অন্যের করা এক্সেল শিটের উপর নির্ভর করে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি বড় মাপের ঝামেলায় পড়তে পারেন, অর্থাৎ আপনার সেই এস্টিমেট প্রপার নাও হতে পারে। তাই অবশ্যই কারো এক্সেল শিটে কাজ করার আগে সেই এক্সেলের কোনো একটা পরিমাপকে আপনি ম্যানুয়ালি হাতে করে সেটাকে চেক দিয়ে নিবেন যে এক্সেলের মাধ্যমে যে আউটপুটটা আপনি পাচ্ছেন, ম্যানুয়ালি করেও সেই আউটপুটটা আপনি পাচ্ছেন কিনা। যদি আপনার ম্যানুয়াল আউটপুটের সাথে এক্সেলের আউটপুটটা মিলে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে না, এই এক্সেলের হিসাব নিকেশ সঠিক আছে। তো যাই হোক, এক্সেল শিটের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জন হয়তো আপনাদেরকে এক্সেলের মাধ্যমে কিভাবে এস্টিমেট করতে হয় সেগুলো দেখিয়েছে। আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে, আরেকটু সহজতর এবং আপডেট পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অত্যন্ত সহজ পদ্ধতিতে এক্সেল শিটের মাধ্যমে আপনি এস্টিমেট করতে পারবেন। তো দর্শক, সকলের সাথেই থাকবেন। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট যদি আপনি পুরো সময়টা জুড়ে ভিডিওর সাথে থাকেন, আশা করি আপনি ভালো কিছু আয়ত্ত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এক্সেল শিটের ভিতরে বিভিন্ন ধরনের শিট তৈরি করে রেখেছি। যেমন সিমেন্ট কনক্রিটের জন্য এক ধরনের শিট তৈরি করেছি, রিনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিটের জন্য এক ধরনের শিট তৈরি করেছি, ব্রিক ওয়ার্কের জন্য এক ধরনের শিট তৈরি করেছি, প্লাস্টার, টাইলস ওয়ার্ক, প্যাটার্ন স্টোন ওয়ার্ক, পেইন্ট ওয়ার্ক ইত্যাদি। এবং সামারি, এটা হলো মোস্ট আকর্ষণীয় বিষয়, যে সামারি। অর্থাৎ আপনি বিভিন্ন শিটে, আপনি এক্সেলের জাস্ট বিভিন্ন শিটে গিয়ে আপনি আপনার কোয়ান্টিটিগুলো এন্ট্রি করবেন, সাথে সাথে সেই কোয়ান্টিটিগুলো মাধ্যমে আপনার রড, ইট, বালি, সিমেন্টের পরিমাণ বের হয়ে আপনার সামারিতে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। সেটা কিভাবে করেছি, চলুন আমরা প্রথম পেজটা নিয়ে আলোচনা করি। প্রথমটা আছে সিমেন্ট কংক্রিটর। অর্থাৎ আপনি যেই শিটটা নিয়ে কাজ করবেন, এই শিটের এস্টিমেট করবেন, তো সেখানে আপনি অ্যাজিউম ধরে নিলাম যে আপনি ফুটিং এর সিসি নিয়ে কাজ করবেন। ওকে, সেখানে আপনার ফুটিং এর রেশিও কত আছে সেই কাস্টিং এর, 1 2 4ই ধরে নিলাম। ওকে, 1 2 4। আপনার এরিয়া কতটুকু আছে, ধরলাম যে আপনার 5 মিটার বাই 5 মিটার, এবং আপনার হাইট আছে কত, এখানে কিন্তু হাইটটা মিলিমিটার এককে দিতে হবে। তো ধরে নিলাম যে আমার ওখানে 1 ফিট হাইট আছে, দ্যাট মিনস 300 মিলিমিটার হাইট আছে। ওকে, আপনার কাজ শুধুমাত্র এতটুকুই, আপনার লেন্থ কত, ওয়াইড কত, কাস্টিং এর হাইট কত, এতটুকু এন্ট্রি দিন। ওকে, এতটুকু এন্ট্রি দিলে এরপর কি হলো, সেটার ভলিউম চলে আসলো। সেই ভলিউমটা কিভাবে চলে আসলো, সেই ভলিউমের ঘরটা আমরা এখানে একটা সূত্র ব্যবহার করেছি। কি সূত্র ব্যবহার করেছি, আমার দৈর্ঘ্য মিটারে, প্রস্থ মিটারে। ওকে, বাট ভলিউমটা মিলিমিটার আছে, তার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং মিলিমিটারের যে সেলটাকে আছে সেই সেলটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে করে দিয়েছি। ওকে, তাহলে আমার টোটাল ভলিউমটা কিন্তু কিউবিক মিটারে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি চেঞ্জ করি, ধরে নিলাম 2 মিটার। ওকে, সাথে সাথে কিন্তু আমার ভলিউম চেঞ্জ হয়ে গেছে। এটাও ধরে নিলাম 2 মিটার। ওকে, ভলিউম চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভলিউমটা কিভাবে করলাম, দৈর্ঘ্য, লেন্থ যেটাতে আছে সেই সেলটা সিলেক্ট করেছি, এবং ওয়াইড যে সেলটাতে আছে সেই ইনটু সেটা করেছি, ইনটু হাইটটা যেহেতু মিলিমিটারে দিয়েছি, সের জন্য হাইটটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। ওকে, চলে আসলো আমার মিলিমিটার, কিউবিক মিটারে চলে আসছে ভলিউম। তো এই ভলিউম থেকে আমরা সাধারণত নর্মালি যেভাবে সিমেন্ট, বালি এবং খোয়ার পরিমাণ বের করি, সেই সূত্রটা ব্যবহার করতে হবে। ওকে, তো প্রথমেই সিমেন্টের পরিমাণ। তো সিমেন্টের পরিমাণ বের করার জন্য আমাদের কি করতে হবে, যেই ভলিউমটা পেয়েছি সেই ভলিউমটা পেয়েছি কিসে, কিউবিক মিটারে। তো কিউবিক মিটারে প্রাপ্ত ভলিউমটাকে আমাকে প্রথমে কিউবিক ফিটে নিয়ে নিতে হবে। ওকে, তো সেই কিউবিক মিটারে ভলিউমটাকে আমি কিউবিক ফিটে নেওয়ার জন্য 35.3147 দিয়ে গুণ করেছি। এই জন্য এই যে সেলটা আছে ভলিউমে, সেই সেলটা ইন্টু 35.314
47 দিয়ে গুণ করেছি, ইন্টু আমরা শুষ্ক আয়তনে নেওয়ার জন্য 1.5 দ্বারা গুণ করে থাকি, ইন্টু 1.5। এরপরে সেটাকে সিমেন্টের পরিমাণটাকে ব্যাগে কনভার্ট করার জন্য আমরা 0.8 দিয়ে গুণ করে থাকি, সেই 0.8 দিয়ে গুণ করে দিয়েছি। টোটাল ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমরা অনুপাতের যোগফল করেছি। অনুপাতের যোগফল করেছি কি, ফার্স্ট এই যে অনুপাতের প্রথম যে সেলটা প্লাস দ্বিতীয় সেলটা প্লাস তৃতীয় সেলটা দিয়ে এন্টার দিয়ে দিয়েছি, আমার চলে আসছে আমার কত ব্যাগ সিমেন্ট লাগবে। তো এরপরে আসি, আমার সিমেন্টের পরিমাণ বের হয়ে আসলে আমার চলে আসতে হবে স্যান্ডের পরিমাণে। তো স্যান্ডের পরিমাণটা আমরা কিভাবে বের করব? তো আমরা সচরাচর জানি যে সিমেন্টের পরিমাণ যদি বের হয়ে যায় এস্টিমেট আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সিমেন্টের পরিমাণটাকে আমাকে প্রথমেই, এখন এটা ব্যাগে আছে, ব্যাগ থেকে আমাকে সিএফটিতে কনভার্ট করতে হবে। তো ব্যাগ থেকে সিএফটিতে কনভার্ট করার জন্য সিমেন্টের পরিমাণকে 1.25 দিয়ে গুণ করতে হয়, কারণ আমরা জানি এক ব্যাগ সিমেন্ট সমান 1.25 সিএফটি। তো 1.25 দিয়ে গুণ করেছি, ইনটু আমার রেশিও। আমার এখানে রেশিও যেটা হবে, অর্থাৎ আমার সেই রেশিওর সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। রেশিওর সেলটাকে সিলেক্ট করে দিলে সুবিধা হলো গিয়ে, যখনই আমি সেই রেশিওটাকে চেঞ্জ করব সাথে সাথে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। বাট এটাকে যদি আমি সরাসরি 2 দিয়ে গুণ করে দিতাম, তখন সেই রেশিওর সাথে সাথে আমার এই সেলে রেশিও চেঞ্জের সাথে সাথে আমার সেই কোয়ান্টিটি চেঞ্জ হতো না, যার জন্য রেশিওর সেলটাকে সিলেক্ট করে দিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন যেখানে 1:2 আছে, যদি এটাকে 1.5 করে দিই আমার ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা জানি যে সাধারণত ব্রিক চিপস বা স্টোন চিপস যাই ব্যবহার করি না কেন, সেটা আমার রেশিওগুলো এমনভাবে থাকে 1:2:4, 1:1.5:3। দ্যাট মিনস আমার স্যান্ডের পরিমাণ যা থাকে সেটা ডাবল সবসময় আমার স্টোন চিপস হয়। এটা তো আমরা সেম এই সেলটাকে সিলেক্ট করে দিতে পারতাম, বাট এটা দেওয়ার প্রয়োজন নাই এই কারণে যে সবসময় সব রেশিওতেই স্যান্ডের ডাবল পরিমাণ স্টোন চিপস বা ব্রিক চিপস ব্যবহার করতে হয়, যার জন্য আমরা এই সেলটাকে 2 দিয়ে গুণ করে দিলে আমার চিপসের পরিমাণটা বের হয়ে আসলো। সিমিলার সূত্র আমি এখানটায় ব্যবহার করেছি, যে যদি আমার এই ফুটিং বা আদার্স কোনো সিসির পরিমাণ বের করতে হয়, সেটা এখানে বসাই দেবো। তো বসানোর পরে এই টোটাল পেজ থেকে সিমেন্টের পরিমাণ যা আসবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ভ্যালিউ নাই বিদায় কিন্তু এই C2, এই 2 নাম্বার যেটা, সেখানে আমার সিমেন্ট বালি সিমেন্টের কোনো পরিমাণ নাই। অ্যাজ এক্সাম্পল এখানে 1 মিটার, 1 মিটার, এটা 300 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ভলিউম চলে আসছে, সিমেন্ট চলে আসছে, স্যান্ড চলে আসছে, স্টোন চিপস চলে আসছে, সেটাও কিন্তু এখানে চলে আসার পরে এই দুইটা যোগ হয়ে, অর্থাৎ টোটাল আমার সিসি কাজের জন্য 9.08 ব্যাগ সিমেন্ট লাগবে, বালি লাগবে 22.70 সিএফটি, চিপস লাগবে 45.40 সিএফটি। তো এখানে মজার বিষয় হলো গিয়ে, এখানে আমি যেই পরিমাণটা এখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করলাম, আমি সামারিতে গিয়ে কিন্তু দেখতে পাবেন যে এই যে আপনার সিমেন্ট সিসির জন্য, এই স্যান্ড সিসির জন্য কতটুকু লাগবে, চিপ সিসির জন্য কতটুকু লাগবে, এবং টোটাল আপনার এই যা হিসাব করতেছেন তাতে টোটাল কতটুকু সিমেন্ট লাগবে। যেহেতু এখন পর্যন্ত অন্য কোনো আইটেমের সিমেন্ট আমি এখনো হিসাব করিনি, তার মানে আমার টোটাল 9.08 ব্যাগ সিমেন্ট লাগতেছে। এরপরে আমি আরসিসিতে চলে যাই। সিসি আর আরসিসির ক্যালকুলেশন সেম, আপনারা সবাই জানেন। তো এখানে ধরে নিলাম 3 মিটার, 3 মিটার, এটাও ধরে নিলাম। এটা কিন্তু জাস্ট বোঝার জন্য, ক্যালকুলেশন মিলানোর জন্য। আবার আপনি যদি বলে ফেলেন যে সিসি এবং আরসিসি দুইটার হাইট সমান কিভাবে, এটা জাস্ট আমি ক্যালকুলেশনের জন্য করতেছি। ওকে, এখানে একই সূত্র ব্যবহার করে সেরকম ভাবে চলে আসছে। এখন এই যে সামারিতে গিয়ে দেখেন যে আপনার আরসিসির সেই কোয়ান্টিটিগুলো এখানে চলে আসছে, এবং সিসি এবং আরসিসিতে যা সিমেন্ট লাগতেছে টোটাল যোগ হয়ে 25.43। ওকে, এরপরে ব্রিক ওয়ার্ক। ওকে ফাইন। তো ব্রিক ওয়ার্কে আপনার ফ্ল্যাট সোলিং 125 mm থিক, দ্যাট মিনস 5 ইঞ্চি ওয়াল, এবং 250 mm থিক, দ্যাট মিনস 10 ইঞ্চি ওয়াল। তো এখানে আমরা লেন্থ বের করবো, ধরে নিলাম 10 মিটার, হাইট ধরে নিলাম 3 মিটার। ওকে, আপনার অটোমেটিক্যালি কিন্তু এরিয়া চলে আসলো। কিভাবে চলে আসলো? লেন্থ এবং হাইটের সাথে গুণ করে এরিয়া চলে আসছে। তো আপনারা যেহেতু জানেন যে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি, এটাকে আমরা ক্যালকুলেশন করেছি এইভাবে, যে এরিয়াটা বের হয়ে আসছে, এরিয়াটা বের হয়ে আসছে স্কোয়ার মিটারে। তো স্কোয়ার মিটারকে স্কোয়ার ফিটে কনভার্ট করে দিলাম 10.764। আমরা জানি 1 স্কোয়ার মিটার সমান 10.764 স্কোয়ার ফিট, এবং আমাদের জানা আছে প্রতি স্কোয়ার ফিটে ফ্ল্যাট সোলিং এর জন্য 3টা করে ইট লাগে। সো আমরা 3 দিয়ে গুণ করে দিয়েছি। যখনই আপনি এখানে ভ্যালু চেঞ্জ করবেন, ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে আপনার সেটা চেঞ্জ হয়ে এখানে চলে যাবে। তার মানে আমার 284টা ইট এখানে লাগতেছে। ওকে, এরপর 125 থিক যেই ওয়ালটা আছে, সেখানে আমরা যদি আমরা 125-এর যদি ধরে নিলাম আমার 5 মিটার, হাইট ধরে নিলাম 3 মিটার, আমার এরিয়া চলে আসলো। তো এরিয়া চলে আসলে সেই অনুযায়ী আমি
সিমেন্টের ক্যালকুলেশন করেছি। সাধারণত বলা হয়ে থাকে যে এক ব্যাগ সিমেন্টের মাধ্যমে 250টি ইট বসানো যায়। দ্যাট মিনস 250টি ইট গাঁথুনির কাজে এক ব্যাগ সিমেন্ট ব্যবহৃত হয়। তার মানে এখানে আমি টোটাল এরিয়া যেটা বের হয়েছে সেই এরিয়াকে 10.76 দিয়ে গুণ করে ব্রিক্সের পরিমাণ বের করেছি, এবং আমরা জানি যে 5 ইঞ্চি ওয়ালের জন্য প্রতি স্কোয়ার ফিটে 5টি করে ইট লাগে, তো সেটা গুণ করে দিয়েছি। সুতরাং আমার ইটের পরিমাণ বের হয়ে আসছে। ইটের পরিমাণ বের হওয়ার পর আমার সিমেন্টের পরিমাণ বের করতে হবে। তো সিমেন্টের পরিমাণ বের করার জন্য আমরা জানি যে এক ব্যাগ সিমেন্টের মাধ্যমে 250 পিস ইট গাঁথা যায়। তার জন্য যতগুলো ইট বেরোচ্ছে তাকে 250 দিয়ে ভাগ করে দিয়েছি, সিমেন্টের পরিমাণ বের হয়ে আসছে। আর সাধারণত যেহেতু 1:4 অনুপাতে গাঁথা হবে, তার জন্য আমরা কি করেছি, এই সিমেন্টটাকে প্রথমে কনভার্ট করে নিয়েছি সিএফটিতে। সেই সিএফটির সাথে আবার 1:4 যেহেতু আমার রেশিও 4, সেই সেলটাকে সিলেক্ট করে দিয়েছি, অটোমেটিক্যালি সে আমার সিমেন্টের পরিমাণ বের হয়ে আসছে। তো আপনারা এখন সামারি থেকে দেখতে পাবেন যে এখানে আমার ব্রিক্সের পরিমাণ, ব্রিক্স কোথায় আছে, সিসির কাজে ব্রিক্স নাই, আর সিসির কাজে ব্রিক্স নাই, ব্রিক ওয়ার্কের কাজে কি আমার এই পরিমাণ ব্রিক্স লাগতেছে, তার মানে টোটাল ব্রিক কত, এতগুলো ব্রিক। তো এরপরে আসি এরকম ভাবে 250, 125 এবং 250-এর ক্ষেত্রেও ভিন্ন সূত্র ব্যবহার করা হয়েছে। এরপর আছে প্লাস্টার ওয়ার্ক। প্লাস্টার ওয়ার্কের কাছে কিভাবে ব্যবহার করছি, লেন্থ ধরে নিলাম 5 মিটার, হাইট কত 5 মিটার, এটা হলো 12 মিলি, দ্যাট মিনস আধা ইঞ্চি প্লাস্টারের জন্য থিকনেস কত 12 মিলি সেটা দেওয়া আছে। এরকম সূত্র আপনার মূল কথা হলো কি, আপনি ম্যানুয়ালি যেই পদ্ধতিগুলো ব্যবহার করতেন এখানেও সেই পদ্ধতিগুলো কি ব্যবহার করেছে, জাস্ট একবার ব্যবহার করে ওখানে সূত্রটা বসাই রাখা হয়েছে। এখন আপনি যতবারই সেটাকে ডাটা চেঞ্জ করবেন, সাথে সাথে আপনার ক্যালকুলেশনগুলো চেঞ্জ হয়ে আসবে। 12 এর জন্য আপনার কতটুকু লাগবে, একটা হলো 12 ভিতরে থাকে, একটা হলো বাইরে থাকে, যার জন্য 12 প্লাস্টার ভিতর বাইরে রেশিও অনেক সময় কম বেশি হয়ে থাকে, যার জন্য আবার 6 প্লাস্টার দেয়। আপনার যখন যেটা প্রয়োজন হবে, যখন যেটার ডিসক্রিপশন দেওয়া থাকবে সেটা অনুযায়ী আপনি করে নিতে পারবেন। তো এখানে আপনার প্লাস্টারের কাছে শুধু সিমেন্ট আর বালি লাগতেছে, সিমেন্ট বালি কতটুকু লাগবে সেটা এখানে চলে আসবে, এই তিনটা সেল মিলিয়ে কতটুকু আসবে সেটা এখানে যোগ হয়ে চলে আসবে। এরপরে আছে টাইলস ওয়ার্ক। টাইলস ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করব, টাইলস ওয়ার্ক রেশিও কত, প্রথমে আসি টাইলসের সাইজ কত, ধরে নিলাম 300 বা 1 ফিট বা 1 ফিট যে টাইলসটা আছে সেটা, ওকে। লেন্থ কত আছে, লেন্থ আছে 5 মিটার, ওয়াইড আছে 5 মিটার। আচ্ছা, এখানে এই থিকনেসটা দেওয়া হয়েছে মশলার থিকনেস বোঝানোর জন্য, অর্থাৎ আপনি টাইলসের নিচে কতটুকু মশলা ব্যবহার করবেন সেটা। এই থিকনেসের সাথে টাইলসের কোয়ান্টিটির কোনো সম্পর্ক থাকবে না, ওকে। তো এতটুকু জায়গায় আমার কতটুকু পরিমাণ টাইলস লাগবে, ওকে, সেটা কিভাবে বের করেছি, টাইলসের পরিমাণ বের করার জন্য আমাদের যেই টাইলসের সাইজটা আছে সেটাকে আমরা একটা টাইলসের সাইজ থেকে আমরা স্কোয়ার মিটারে চলে গেছি। টাইলসের সাইজ আছে 300, তো সেটাকে স্কোয়ার মিটারে যা করলে যা হয় সেটা আমরা সেভাবে করে নিয়েছি। স্কোয়ার মিটারে করে টোটাল যে এরিয়া যেটা বের হয়েছে সেই এরিয়াকে, অর্থাৎ আমার দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে সেইটার দ্বারা আমার টাইলসের এরিয়াকে ভাগ করে দিয়ে আমরা টাইলসের একটা কোয়ান্টিটি বের করে নিয়েছি। তো টাইলসের কোয়ান্টিটি বের করার পরে এরপরে হলো কি, এখানে যে মশলার ভলিউমটা বের করেছি সেখান থেকে সিমেন্ট এবং বালির পরিমাণ বের করে নিয়েছি। তো ফ্লোর টাইলসের জন্য এক ধরনের, ওয়াল টাইলসের জন্য এক ধরনের। আমরা জানি ফ্লোর টাইলস 1:4 বসানো হয়, বাট ওয়াল টাইলস 1:2 বসানো হয়ে থাকে। সেই অনুযায়ী আমার যা ইট বালি সিমেন্টের পরিমাণ আসবে সেটা আমার এখানে অটোমেটিক্যালি এই যোগ হয়ে যাবে, এবং সেটা সামারি শিটে গিয়ে যোগ হয়ে থাকবে। যেমন ফ্লোর টাইলস হিসাব করে শিখেছি 277 পিস ফ্লোর টাইলস লাগবে, সেটা 277 পিস ফ্লোর টাইলস এখানে আমার হিসাব বের হয়ে আসছে। এখানে আসলে মূল কথাটা হলো আপনি কাজকে কতটা স্মার্টলি করতে পারবেন, কতটা সুন্দরভাবে করতে পারবেন। এই একই এস্টিমেট আপনি চাইলে আপনার মতো অন্যভাবে করতে পারেন। এটা আমি আমার মতো করে সাজিয়েছি, আমার যেভাবে বেটার মনে হয়েছে, আপনি আপনার মতো বেটার করে সাজাতে পারেন। বাট কাজ ডিপেন্ড করে একান্তই আপনার উপর, কিভাবে করলে আপনি সেটাকে বেটার করতে পারবেন, কিভাবে করলে আপনি স্বল্প সময় করতে পারবেন, কিভাবে করলে সেটাকে আপনি সুন্দর পরিপাটিভাবে করতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এর থেকে সহজ পদ্ধতি আর হতে পারে না, যদি আপনি এরকম একটা শীটকে সাজিয়ে নিতে পারেন আপনার মতো করে। যে অবশ্যই প্রত্যেকটা শীট করার পরে আপনি একবার সেটাতে একটা ক্যালকুলেশন বসিয়ে সেই ক্যালকুলেশনটাকে নিজের মতো করে ম্যানুয়ালি হাতে করে চেক দিয়ে নেবেন। কারণ আপনি যখন এই ফরম্যাটটাকে ফাইনাল করতেছেন, এরপর কিন্তু বারবার আপনি চেক দেওয়ার মতো সময় হয়তো আপনার কাছে হবে না। যার জন্য একবার ফরম্যাটটা তৈরি করে সেটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে কনফার্ম হয়ে নেবেন যে আপনার হিসাবের ভিতরে কোনো ভুল থাকতেছে কিনা। এই হলো বিষয়, আসলে এখানে ক্রিটিক্যাল জটিল কোনো বিষয় নেই। আপনি যেইভাবে এস্টিমেট গুলো ম্যানুয়ালি করতেন, কিসের সাথে কি গুণ করতেন, সেই জিনিসটাকে এখানে জাস্ট
আপনার এই সংখ্যাটাকে গুণ না করে সেলটাকে গুণ করবেন। তাহলে আপনার যখনই আপনি ডাটা পরিবর্তন করবেন, ওই আপনার অটোমেটিক্যালি ডাটাগুলো পরিবর্তন হয়ে আপনার সেরকম একটা সুন্দর নির্ভুল আউটপুট আপনাকে দেবে। তো আশা করি এক্সেল শিটে এস্টিমেট সংক্রান্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা কেউ এটাকে এই শীটটা না চেয়ে যদি প্রশ্ন করেন যে কোনটাকে কিভাবে করব, তাতে আমি বেশি খুশি হব যে না, আপনাদের এই জিনিসটা বোঝার, এই জিনিসটা শেখার আগ্রহ তৈরি হয়েছে। ভাই, একজনের তৈরি করা জিনিস নিয়ে কাজ খুব সহজে করা যায়, বাট নিজে তৈরি করে সেই কাজটা করলে নিজের ভিতরে কনফিডেন্স বাড়ে, কাজের প্রতি আগ্রহ বাড়ে। যার জন্য আশা করি আপনারা যে যেখান থেকে বুঝতে পারেননি কমেন্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে আপনাদের সেটার উত্তর দেওয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।